অন্তর্বর্তীকালীন সরকারের দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তর্ক বিতর্ক যেটাই হোক, এ ব্যাপারে আমার নিজস্ব কিছু কথা আমি বলতে চাই। এই ইন্টারিম বা অন্তর্বর্তী গভর্নমেন্ট গঠনের দিক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছাকাছি কিছুটা। তত্ত্বাবধায়ক সরকার যেরকম তাদের দুইটি প্রধান দায়িত্ব থাকে, একটি হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠিত করে নির্বাচন দেওয়া এবং নিরপেক্ষ থাকা, দল নিরপেক্ষ থাকা, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারবে না। এই অন্তর্বর্তী সরকারও ঠিক তেমনি। গত বছর যখন পতিত সরকার পলায়ন করে, তখন যে মধ্যবর্তী গভর্নমেন্টটা দায়িত্ব নেয়, সেখানে কিছু ছাত্র উপদেষ্টাও ছিল। যারা ছিলেন তারা সবাই পদত্যাগ করে চলে গিয়েছেন এই কারণে যে তারা নিজেরাই একটি দল তৈরি করেছেন, নতুন একটি দল তৈরি করেছেন, এনসিপি যার নাম। এবং এই ছাত্রদেরই প্রতিনিধি যারা সেই সময়ের সেই তুমুল আন্দোলনকে বা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানকে লিড দিয়েছিলেন, তাদের মধ্যে এই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদও অন্যতম। কিন্তু এখনো তারা ক্ষমতায় রয়ে গেছেন। এখন প্রশ্ন আসছে এই জন্যে যে তারা কেন পদত্যাগ করছেন না, কেন এখনো তারা ক্ষমতায় রয়ে গেছেন। এ প্রশ্ন হয়তো আসতো না যদি তারা নিরপেক্ষ থাকতেন, যদি তারা এই কথাটা না বলতেন যে আমরাও নির্বাচন করব। হ্যাঁ, এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি যে দল গঠিত হয়েছে এই নামে, তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব বেশি দেরি নেই, যদিও নির্বাচন কমিশন এখনো কোনো ঘোষণা দেয়নি ইলেকশনের, তবুও আমরা ধরে নিয়েছি যে খুব শীঘ্রই আগামী 1.5 মাসের মধ্যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছাত্র উপদেষ্টাদের নিয়ে গঠিত, যার প্রধান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, সেখানে ছাত্র প্রতিনিধিরা থাকাতে প্রথম দিকে কোনো কথা হয়নি, কিন্তু এখন কথা হচ্ছে এই কারণে যে তারা আর নিরপেক্ষ থাকতে পারছেন না, কারণ তারা তো নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেই অর্থে তারা আর সরকারে থাকার যৌক্তিকতা হারিয়েছেন। এই সম্পর্কিত একটি লেখা একটি জাতীয় দৈনিকে এসেছে, যেটি বিশিষ্ট কলামিস্ট মঞ্জুরুল ইসলাম লিখেছেন। তার চুম্বক অংশগুলো আমি আপনাদের শোনাবো এবং সে সম্পর্কিত নিজস্ব মতামতগুলো তুলে ধরব। মাহফুজ আলম ও আসিফ মাহমুদের উপদেষ্টা পদে বহাল থাকার বিষয়টি নিয়ে সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সংবিধান বিশেষজ্ঞ রিদওয়ানুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রায় হুবহু তত্ত্বাবধায়ক সরকারের আদলে বা অনুসরণে। সেই হিসেবে অন্তর্বর্তী সরকার হওয়ার কথা নির্দলীয় এবং সেই সরকারে থাকা কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু অন্তর্বর্তী সরকারে থাকা দুজন উপদেষ্টার আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। অর্থাৎ মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের যে নির্বাচনে অংশগ্রহণ করার কথা, সেটি এটা বলা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তার পদত্যাগ করবেন বলে সংবিধান মাধ্যমগুলো জানিয়েছে, কিন্তু তারা তো এখনো সরকারের থেকে নানা রকম সুযোগ সুবিধা নিচ্ছেন এবং ভোটারদের প্রভাবিত করতে পারছেন। এটা যেমন স্বার্থের দ্বন্দ্ব তৈরি করছে, তেমনি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। আসলে এটি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এই কারণে যে আপনি একই সঙ্গে সরকারে থাকবেন এবং নির্বাচন করবেন, যেটার জন্য বাংলাদেশের আপামর জনগণের যে বাধা বা তারা তাদের মতের সঙ্গে মিলে না। আমরা বাংলাদেশের মানুষজন সবাই চায় যে যেহেতু কোনো দলের ক্ষমতায় থাকা অবস্থায় যে নির্বাচনগুলো হয়েছে, সেই দলের পক্ষেই গিয়েছে সেই নির্বাচনগুলোর ফলাফল। সেই হিসাবে আমাদের মতো দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা নিরপেক্ষ কোনো ব্যক্তিবর্গের মাধ্যমে গঠিত সরকারের আন্ডারে নির্বাচনটাই বেশি গ্রহণযোগ্য। এখানে
কোনো দল করে এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের স্থান নেই। এই হিসাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের, যেহেতু তারা এনসিপির একটি অংশ আমরা জানি, এবং তারা নিজেরাও বলছে যে তারা এনসিপির একটি অংশ, সেই হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকার তাদের কোনো নৈতিকতা আর নেই। কথাটি একেবারেই সঠিক। এছাড়া আরও যে কথাগুলো তারা বলেছে, আসিফ মাহমুদ বলেছে যে সে ঢাকার কোনো এক আসন থেকে নির্বাচন করতে চায়, কিন্তু মাহফুজ আলম জানেন না তিনি আসলে সরকারে থাকবেন কি থাকবেন না, বা কি করা উচিত। তিনি এখনো তার কোনো ডিসিশন নিতে পারেন নাই। তার ডিসিশন নেওয়াটা জরুরি হয়ে গিয়েছে, সেটা তাকে নিজেকেও বুঝতে হবে। এরপরে আসি, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনে অংশ নিলে সেটা যে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও স্বার্থের সংঘাত তৈরি করে, তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানও অনুধাবন করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, এলাকাবাসী তাকে নানাভাবে অনুরোধ করলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এক্ষেত্রে তিনি কয়েকটি কারণের কথা বলেছেন। ফাউজুল কবির খানের ফেসবুক পোস্ট থেকে কিছু অংশ পড়লে তার বক্তব্যটি স্পষ্ট হবে। জনপ্রতিনিধি হওয়া সৌভাগ্যের বিষয়, কিন্তু যেমনটি মতবিনিময় সভায় বলেছি, আমি নির্বাচনে অংশ নিচ্ছি না। অর্থাৎ তিনি অনুধাবন করেছেন যে সরকারে থেকে নির্বাচনে অংশ নেওয়াটা অনৈতিক। মোদ্দা কথা, মোটা দাগে এই কিছু কারণও তিনি দেখিয়েছেন। কারণগুলো হলো, যারা রাজনীতি করেন তাদের লক্ষ্য থাকে সংসদ সদস্য হওয়া, এর জন্য তারা ত্যাগ স্বীকার করেন। সারা জীবন আমার কোনো দলীয় রাজনীতির সাথে সংস্পর্শ ছিল না। রাজনীতিবিদদের বঞ্চিত করে আমি হঠাৎ উঠে এসে জুড়ে বসতে চাই না। তাই আমি নির্দলীয় মানুষ হিসেবে বাকি জীবন কাটাতে চাই। উপদেষ্টা হিসেবে আমি নিরপেক্ষতার শপথে আবদ্ধ। সুন্দর কথা, খুব সুন্দর কথা, খুবই দায়িত্বপূর্ণ কথা। তিনি আরো একটি কারণ বলছেন, আমাকে অনুরোধ করা হচ্ছে কারণ উপদেষ্টা হিসেবে আমি সন্দ্বীপের জন্য কিছু কাজ করেছি। তিনি উপদেষ্টা হওয়ার পরে তার নিজস্ব এলাকার সন্দ্বীপের জন্য কিছু কাজ করেছেন, কিন্তু এখানে একটা স্বার্থের সংঘাত আছে। আমি সরকারের দায়িত্ব পালন করে ব্যক্তিগত সুবিধা নিতে পারি না। এই কথাটা এই জন্য বলছেন যে তিনি সন্দ্বীপের কিছু কাজ করেছেন বলে সন্দ্বীপের লোকজন বলছেন যে আপনি নির্বাচন করেন, আপনি জনপ্রতিনিধি হতে পারেন, বা হওয়ার জন্য আপনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু সেটা তিনি সরাসরি নাকচ করে দিচ্ছেন। এটা খুবই দায়িত্বপূর্ণ একটি কথা এবং একটি ম্যাচুরিটির, এবং এই ফজল করিমের কাছ থেকে আমাদের এই দুই উপদেষ্টার শিক্ষণীয় ব্যাপার আছে। প্রশ্ন হলো, উপদেষ্টা হিসেবে ফজল কবির খান যে নিরপেক্ষতার শপথ এবং স্বার্থের সংঘাতের কথা বলেছেন, সেটি কি মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অবশ্যই প্রযোজ্য হবে। বড়দের কাছ থেকে আমরা শিখি। উপদেষ্টা পরিষদে ফজল করিম থেকে তিনি অনুধাবন করছেন যে তিনি নির্বাচনে অংশ নেওয়াটা তার অনৈতিক হবে, কারণ তিনি একটি শপথে আবদ্ধ। তাহলে এখনো এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, ইনারা কেন এখনো বুঝতে পারছেন না আমরা ঠিক জানি না। মাহফুজ আলম ও আসিফ মাহমুদের উপদেষ্টা হিসেবে বহাল থাকার বিষয়টি যে স্বার্থের সংঘাত ও সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করে, তা উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও আগে অনুধাবন করেছিলেন। এ কারণে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ প্রদান করেছিলেন, কিন্তু তারা সেই পরামর্শ মানেন নাই। তারা এখনো বহাল তবিয়তেই সরকারি রয়ে গেছেন, এবং আসিফ মাহমুদ বলেই ফেলেছেন যে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। কোন দলের হয়ে করবেন, কিভাবে করবেন, সেটা তিনি বলেন নাই। আমার একটি ব্যক্তিগত মতামত হলো যে গত বছর যে ম্যাসাকারটি ঘটে গিয়েছে বাংলাদেশের ইতিহাসে, একটি স্বৈরশাসকের পতন আমরা একটি জাতি, একটি জেনারেশন সচক্ষে দেখেছি। সেই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন তাদের মধ্যে এই আসিফ মাহমুদ, মাহফুজ আলম প্রমুখ। তারা যে দলটি তৈরি করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, সাধারণ জনগণ সাধুবাদ জানাই, কিন্তু আর একটু পরে দলটি তৈরি করলেই মনে হয় ভালো হতো।
কিছুটা সময় নিয়ে গুছিয়ে জনগণের আরও কাছে গিয়ে বাংলাদেশের মানুষ সত্যিই পরিবর্তন চায়, এটা যারা গত বছরের গণঅভ্যুত্থানকে লিড দিয়েছে তারাও জানে। সেক্ষেত্রে আরেকটু গুছিয়ে আস্তে ধীরে জনগণের কাছে গিয়ে তারা দলটি তৈরি করতে পারত। এত দ্রুত এই নির্বাচন বা এই সরকারের সময়ে তাদেরকে দলটি তৈরি করতে হবে এমনটি না করলেও হতো, যার কারণে বর্তমান সরকার অনেক কমিশন গঠন করলেও দেশের জন্য অনেক কিছু করতে চাইলেও আসলে করতে পারেনি। যে সমস্যাগুলো দেখে আমরা অভ্যস্ত, প্রশাসনের স্তরে স্তরে দেশের বিভিন্ন সেক্টরে যে দুর্নীতিগুলো, সেগুলোর জন্য যে আইন কানুন তৈরি করা, সেগুলোর জন্য সময় তিনি খুব কমও পান নাই, খুব বেশিও পান নাই, কিন্তু সহযোগিতা কারো কাছ থেকেই পান নাই। আর এই এনসিপি দলটা এত গুরুত্ব পাচ্ছে এই জন্যে, যেহেতু বর্তমানে লিডিং রাজনৈতিক দলগুলো মাত্র কয়েকটা হয়ে গিয়েছে। কারণ জনগণ আর আগের সেই অবস্থায় নেই যে যা বুঝাবেন তাই বুঝবে। জনগণরা বুঝতে শিখেছে। জাতীয় পার্টির অ্যাবসেন্স আসলে এনসিপিকে অনেক সুবিধা করে দিচ্ছে বা দিয়েছে। কারণ জাতীয় পার্টিকে আমরা একটা ট্যাগ লাগিয়ে দিয়েছি, কারণ ট্যাগ লাগার কাজ করেছে। তারা স্বৈরশাসক শেখ হাসিনার দোসর ছিল, তাদের কাঁধে ভর করেই শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়েছিল। আওয়ামী লীগ বাংলাদেশের তাণ্ডব চালিয়েছে, আয়নাঘর চালিয়েছে। সো তারা এখন চুপ করে ঘাপটি মেরে আছে, সুযোগের সন্ধানে আছে, এবং এই সুযোগটাই এনসিপি পেয়েছে। বিএনপি, জামাতে ইসলাম, আওয়ামী লীগ এবং এনসিপি, এই চারটি তো, এরপরে ছোটোখাটো বাম দল, ডান দল, মধ্যপন্থী দল, এগুলো। তো যেহেতু সরকারে থাকার জন্যে কথা উঠেছে, সমালোচিত হচ্ছে, তাদের যদি ক্ষমতার লোভ নাই থাকতো, সরকারি সুযোগ সুবিধা নেওয়ার যদি কোনো টেন্ডেন্সি না থাকতো বা না থাকে, তারা দ্রুত পদত্যাগ করুক। কারণ এটাই আগামী সংসদ নির্বাচনের আগে আমরা এটা চাই। তারা সরকার থেকে বেরিয়ে যাক এবং অন্তর্বর্তী সরকার একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিক, বাংলাদেশে গণতন্ত্রের নব্যযাত্রা সূচিত হোক। ভালো থাকবেন সবাই, কথা হবে আবার।